আচ্ছা, তো থার্মোডাইনামিক্সে আমরা এই মুহূর্তে যে অঙ্কটি স্ক্রিনে দেখতে পাচ্ছি, এটাকে আমরা দেখো সুন্দর করে অর্নামেন্টেশন করেছি, বলেছি স্পেশাল প্রবলেম, অ্যাকচুয়ালি স্পেশাল, একটু অন্য টাইপের এবং ভালো অঙ্ক। হ্যাঁ, এটা বেশ কয়েক জায়গায় তোমরা দেখে ফেলবা। সো যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্টস, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে ইয়ার স্টুডেন্টস অথবা বই অ্যাডমিশন টেস্টে সবার জন্য ইম্পর্টেন্ট, সবাই বুঝতে পারবো। তাহলে এই স্পেশাল অঙ্কটা অ্যাকচুয়ালি আমাদের থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র, তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র, মানে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ডিকিউ ইকুয়ালস টিইউ প্লাস টিডব্লিউ, এটারই একটা অঙ্ক। ওকে, তাহলে এই অঙ্কটাতে আমাদের হচ্ছে এই কোঅর্ডিনেট গুলো দেওয়া থাকতে হবে আসলে। হ্যাঁ, এটা হচ্ছে 2, 5, এটা হচ্ছে 10, 5, এবং দেখতেছো ইউনিটটা দেওয়া আছে, এসআই ইউনিটে মিটার কিউব আর হচ্ছে নিউটন মিটার। এটা হচ্ছে 2, 10, এটা হচ্ছে 10, 10। ঠিক আছে, এই কোঅর্ডিনেট গুলো দেওয়া আছে। একে একে করে তোমার কোশ্চেনটা পড়ে ফেলো। পিভি গ্রাফ দেওয়া আছে আর 3টা কোশ্চেন এ বি সি ডি। খুব সাবধানে, খুব কেয়ারফুলি আমরা হচ্ছে অঙ্কগুলি সব করে ফেলবো। ওকে, তাহলে আমি এখান থেকে একটু জায়গাকে আলাদা করে নিচ্ছি অঙ্কগুলো করার জন্য। ওকে, আচ্ছা, তাহলে এই জায়গাটা আমি ইউটিলাইজ করবো, এক এক করে ধরে ধরে অঙ্ক করবো। 1 নাম্বার অঙ্ক কি বলেছে? আচ্ছা, বিফোর দ্যাট একটি কথা মনে রাখতে হবে। অভ্যন্তরীণ শক্তি ইউ অনেকটা বিভব শক্তির মতো আচরণ করে। অভ্যন্তরীণ শক্তি আসলে গতি শক্তি, এটাকে যান্ত্রিক শক্তি আমরা দেখেছি। অভ্যন্তরীণ শক্তি আসলে তাপমাত্রা বেড়ে যাওয়াটা, যেটা হচ্ছে গতি শক্তির একটা এক্সপ্রেশন। তাহলে গতি শক্তি, বিভব শক্তি দুইটাই যান্ত্রিক শক্তি, তো তাহলে ওদের ভিতরে আসলে ন্যাচারাল কিছু মিল থাকে। তাহলে অভ্যন্তরীণ শক্তিকে আমরা বিভব শক্তির সঙ্গে তুলনা করব। ব্যাপারটা কিরকম হবে? মনে করো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। এখান থেকে একটা বস্তুকে আমি বললাম এটা এ পয়েন্ট, এটাকে ধরে আমি বি পয়েন্টে আনছি। তাহলে আমার কৃত কাজটা কত হয়েছে? যত উচ্চতায় উঠছি মানে বিভবটা কত হয়েছে? ইপি। ইপিটা কিন্তু ফিক্সড, এমজিএইচ, এতটুকু হয়েছে আমাদের ইপি, মানে বিভব শক্তি এইচ উচ্চতায় উঠাইলে এমজিএইচ হয়েছে। এখন যদি তুমি একটা কাজ করো, এ কে এইভাবে করে পেঁচায় পেঁচায় এই পথে এ থেকে বিতে আনো, বিভব কি চেঞ্জ হবে? না, কজ এ এবং বি মানে আদি বিন্দু আর শেষ বিন্দু যদি এক থাকে উলম্ব বরাবর, তাহলে বিভব চেঞ্জ হবে না। যদি সেটাকে তুমি আরো ঘুরাও, লাইক এরকম এ থেকে এইভাবে হয়ে এখানে অনেকটা পেঁচায়, এমন করে টোরে এইরকম পেঁচায় পেঁচায়, মানে বস্তুটা নিয়ে তুমি এরকম এরকম মজা করে এক জায়গায় গেছো, তার মানে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের ইনিশিয়াল যেখান থেকে শুরু এবং শেষ যেখানে, আদি ছিল এ বিন্দু, আদি বিন্দু আর শেষ বিন্দু বি বিন্দু। তার মানে এই দুইটা বিন্দু যদি ফিক্সড থাকে, আদি বিন্দু শেষ বিন্দু, তুমি কোন পথে আসছো ইট রিলি ডাজন্ট ম্যাটার, কজ উচ্চতা কভার করছে এইচ, তার মানে বিভবের চেঞ্জ হবে না। ঠিক তেমন করে মনে রাখবা, যেহেতু বিভব আর হচ্ছে গতি একই টাইপের আচরণ দেখাবে, যে মেকানিক্যাল এনার্জি, তো অভ্যন্তরীণ শক্তি অ্যাকচুয়ালি বিভবের মতো আচরণ দেখাবে। মানে দাঁড়াচ্ছে অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে একটি কথা খুব ইম্পর্টেন্ট, যেটা বলে দিচ্ছি। এটা হচ্ছে আই ফর ইনিশিয়াল মানে আদি বিন্দু, ঠিক আছে, আর এফ ফর হচ্ছে ফাইনাল। আই এবং এফ বিন্দু ফিক্সড হলে, ফিক্সড মানে একই হলে, ডিইউ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে আনচেঞ্জড। আনচেঞ্জ মানে কি? অপরিবর্তিত। যেমনটা এরকম দেখো, আদি বিন্দু এ এবং শেষ বিন্দু বি, এই দুটো যদি ফিক্স থাকে, কোন পথে আসছে ডাজন্ট ম্যাটার, তাদের মাঝে ওই যে বিভব শক্তিটা যেমন থাকে একটাই, যদি দুইটা আদি বিন্দু শেষ বিন্দু ফিক্স থাকে, ঠিক তেমন করে অভ্যন্তরীণ শক্তিও যদি আদি বিন্দু শেষ বিন্দু ফিক্সড হয়, বিভিন্ন পথে যদি ঘুরে ফিরে আসে, আদি বিন্দু শেষ বিন্দু যদি আগের দুইটাই থাকে, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যেটা ডিইউ, এইটা আগেরটাই থাকবে। মানে আদি বিন্দু শেষ বিন্দু যদি আনচেঞ্জ থাকে, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা ওই একই হবে যে পথেই ঘুরে আসুক। এই কথাটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই কথাটা আমি এখানে সুন্দর করে লিখে রেখেছি, তোমাদের বুঝতে নিশ্চয়ই সমস্যা হবে না। তো মনে রাখবা, আদি বিন্দু শেষ বিন্দু আমরা দেখবো একটা চক্রের আদি এবং শেষ বিন্দুটা কোথায় আছে। ওরা যদি দুইটা পথেই আসলো, বাট আদি যেটা ছিল সেটাই ছিল, শেষ যেটা ছিল সেটাই আসছে, তার মানে তাদের মাঝে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন সেম থাকবে। এইটাই আসলে এখানে মেন ট্রিকি পয়েন্ট। 1 নম্বরে দেখো কোন পথ বলেছে, সবাই খেয়াল করো, এ বি সি পথে। তো পথটা তো দেখতেই পাচ্ছি, এই এ থেকে বি তে গেছে, বি থেকে সি তে গেছে। তাহলে এখানে কয়টা প্রসেস আছে? দুইটা, এ থেকে বি তে একটা, বি থেকে সি তে একটা। তাহলে এখানে আসলে আমাদের বললাম না, সূত্রই একটাই, তার মধ্যে আছে প্রথম সূত্র, ডিকিউ ইকুয়ালস ডিইউ প্লাস টিডব্লিউ। কোনটার জন্য? এ থেকে বি হয়ে সি তে আসার জন্য, এটার জন্য অ্যাপ্লাই করছি, টোটালটার জন্য। এই যে আমার স্পটলাইটটা দেখতে হবে, এ থেকে বি হয়ে সি তে, এ থেকে বি দেন সি, এই পুরোটার জন্য।
এখন এখানে কি বলেছে দেখো তো, অঙ্কে বলেছে সরবরাহ তাপ শক্তি হচ্ছে 100 জুল। সরবরাহ মানে কি? সাপ্লাই দেওয়া। সরবরাহ ইংলিশে সাপ্লাই দেওয়া, মানে সিস্টেমে দিছি, নাও তোমাকে আমি এটা সাপ্লাই করলাম। তাহলে সিস্টেমকে দিলে সিস্টেমের কি হলো? লাভ হইলো। তার মানে বুঝতে পারছি সরবরাহ শক্তি যেটা 100 জুল বলেছে সেটা কিন্তু প্লাস হবে। সরবরাহ তাপ শক্তি মানে এতটুকু সরবরাহ করেছে, দ্যাটস ওয়াই প্লাস। এ থেকে এ বি সি পথে, মানে পুরো এই পথ দুইটা প্রক্রিয়া ঘুরে আসতে মোট এতটুকু তাপ শক্তি সরবরাহ করা হয়। সরবরাহ দ্বারা বুঝছি প্লাস, সাপ্লাই দিছে সিস্টেমে। হলে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কত? মানে আমাদের এই ডি ইউ লাগবে, তাহলে আমাকে কাকে লাগবে? ডিডব্লিউ। এইখানে কিন্তু ডিডব্লিউ কে ভাঙতে হবে। ডিডব্লিউ কি? এ বি সি পথে না? এ বি সি পথে মানে হচ্ছে ডিডব্লিউ কিন্তু দুইটা ভাগ থাকা উচিত। একটা হচ্ছে ওয়ার্ক ডান ডাব্লিউ এ থেকে বি তে একটা কৃত কাজ, প্লাস বি থেকে সি তে একটা কৃত কাজ। সেটাই তো হবে এ থেকে সি তে মোট কৃত কাজ। দেখো এ থেকে বি তে যাওয়ার সময় একটা কাজ, আবার বি থেকে সি তে যাওয়ার সময় একটা কাজ। এই দুইটা কাজের যোগফলই তো এ বি সি পথে। দেখো তো এ বি সি পথ মানে কি? এ বি পথে একটু কাজ, বি সি পথে একটু কাজ। তাহলে এইটুক কাজ যোগ করলেই হবে এ বি সি পথে মোট কাজ। তাহলে এবার সহজে আমরা এই কাজ দুটা বের করে ফেলতে পারবো। কিভাবে? প্রথমটা তো একদম চোখে দেখা যাচ্ছে, এই এ বি পথে কোনো কাজ নাই, এটা কত হবে? 0। কেন 0? স্পষ্টতই বোঝা যাচ্ছে এ বি পথে এ থেকে যখন বিতে গেছে সম আয়তন প্রক্রিয়া, নিশ্চয়ই বুঝতে পারছো একই আয়তন বরাবর উঠে আসছে। এটার জন্য আমরা দেখেছি, গ্রাফ দেখেছি। আরো বলে দিচ্ছি, এ থেকে বিতে আসলে আয়তন কিন্তু নাই, মানে এ থেকে বি কিন্তু এক্স অক্ষের সঙ্গে কোনো ক্ষেত্রফলকে আবদ্ধ করে না। তার মানে এখানে কাজটা 0। তাহলে 0 প্লাস এবার লাগবে কাকে? বি থেকে সিতে। দেখো বি থেকে যখন সিতে যায় তখন হ্যাঁ ঠিক আছে, ইন্ডিকেটর বলে যে আয়তন বেড়েছে, কাজ বের করতে হবে। তাহলে বি থেকে সি এর ক্ষেত্রে কাজটি যখন বের করবো, দেখো এই পুরো ক্ষেত্রফলটা দেখো, বি থেকে সি আমি গ্রিন লাইন দিয়ে দিচ্ছি। বি থেকে সিতে গেলে এই বিসি রেখাটা আসলে এক্স এর সাথে কতটা ক্ষেত্রফল আবদ্ধ করে? এই পুরো ক্ষেত্রফলটা, এই যে আমি গ্রিন লাইন দিয়ে দিয়েছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, স্পটলাইট ঘুরাইলে আরো বুঝবা। বি থেকে সি আয়তন বাড়ছে, পজিটিভ কাজ। বি থেকে সি তে মানে আয়তন বাড়ছে। দেখো এই বিসি রেখাটা এক্স এর সাথে কতটা ক্ষেত্রফল নিয়েছে? এই যে আমি স্পটলাইটটা অনেকটা সময় ধরে ঘুরাবো, সবাই তোমার সময় করে দেখলাম। এই পুরো ক্ষেত্রফলটা বি থেকে সিতে আসছে, এটা আয়তন বেড়েছে, মানে সেটা এক্স এর সাথে এতটা ক্ষেত্রফল কভার করেছে। তাহলে বি থেকে সিতে আসলে কৃত কাজ আমরা জানি, যে কোনো প্রক্রিয়া কৃত কাজ সে যতটা এক্স এর সাথে ক্ষেত্রফল নেয়। তাহলে এই পুরো বড় ক্ষেত্রফলটা, এই বড় ক্ষেত্রফলটা বের করা কোয়াইট সিম্পল। কিভাবে সিম্পল? নিশ্চয়ই বুঝতে পারছো। এইটা হচ্ছে গিয়ে ওয়াই, সেটা কত? 10। দেখতে পাচ্ছ এই বিন্দুটা 10, এই বিন্দুটাও কত? 10। তাহলে আমি বুঝতেছি এটা হচ্ছে 10, যেহেতু এটা সমান্তরাল রেখা এরকম একটা। 10 হচ্ছে এটার উচ্চতা। আর এটার প্রস্থ কত হবে? বুঝতেই তো পারছো, এটা তো আর বলার অপেক্ষাই রাখে না। সেটা হচ্ছে গিয়ে এইখানে আছে কত? 2, আর এখানে আছে কত? 10। তাহলে বলো তো 2 আর 10 এদের মাঝে গ্যাপটা কত? 8। নিশ্চয়ই সবাই বুঝে নিয়েছো যে 2 থেকে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 10। 2 এবং 10 এর মাঝে পার্থক্য কত? 8। তাহলে দেখো এই বি থেকে সি এর মাঝে দূরত্বটা 8, আর এই থেকে এই নিচ পর্যন্ত দূরত্বটা 10। তাহলে পুরো এই ক্ষেত্রফলটা কত হবে? এই যে বি থেকে সিতে গেলে পুরো এই ক্ষেত্রফলটা না, এটার প্রস্থ উচ্চতা 10 আর প্রস্থ 8। তাহলে বলতো এখানে মোট এই পুরো আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে? সবাই বুঝে গেছি, 10 ইন্টু 8। তো আবদ্ধ ক্ষেত্রফলটা এই যে পুরো বি থেকে সিতে আসলে এক্স এর সাথে আবদ্ধ করছে এই পুরো ক্ষেত্রফলটা, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে এক্স দ্বয়ের পার্থক্য। এটা 2, এটা 10 হলে পার্থক্য 8। তাহলে এই পুরো ক্ষেত্রটা আবার নয় দিচ্ছে, স্পটলাইটটা খেয়াল করবো। তাইলে এখানে বুঝলাম যে বি থেকে এ থেকে বিতে যাওয়ার সময় কাজ 0, বাট বি থেকে সিতে যাওয়ার সময় অনেকটা কাজ হয়েছে। তাহলে টোটাল কাজটা কত হবে? 0 প্লাস 80। তাহলে টোটাল কাজ হবে 80। তাহলে এইটার ভিতরে সে টোটাল কাজ 80 আছে। কেন 80 আছে? কজ ডিডব্লিউ দ্বারা বোঝাচ্ছে এ থেকে সি তে আসতে, মানে দুইটা পথ হয়ে আসছে, এ থেকে বি হয়ে দেন সি তে আসছে। তাহলে এখন দেখো তো পুরো প্রক্রিয়াতে আমাদের কিন্তু ডিউটা সুন্দর মতো চলে আসছে। প্রথম অঙ্কে ডিউটা কত? এই পাশে আছে 100, ওই পাশে আছে 80। তাহলে 100 থেকে 80 বিয়োগ করলে 20 জুল। মানে এ থেকে বিতে গেলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এ থেকে এ বি সি পথে, কোন পথটা ছিল বলতো? এ বি সি পথে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হবে 20 জুল। এটা প্রথমটার আনসার। ওকে, খুব কেয়ারফুলি দেখতেছি কিন্তু আমরা সবাই, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা আমি সব থেকে স্ট্যান্ডার্ড ফর্মটা এখানে দিয়েছি, এটা আরো অনেকগুলো ফর্ম আছে, তো আমরা হচ্ছে কাজটাও ক্যালকুলেশন করে কোঅর্ডিনেট থেকে বের করছি। এবার আরেকটি পথ বলেছে, এবার বলেছে 2 নম্বর অঙ্কটাতে এডিসি পথে সরবরাহ তাপ শক্তির পরিবর্তন কত? তাপ শক্তি পরিবর্তনে ডিকিউ চাইছে। কোন পথে? এ ডি সি। স্পটলাইটটা দেখো, এ থেকে ডি হয়ে দেন সিতে, এ থেকে ডি যাবে তারপরে সিতে, এ থেকে ডি তে গিয়ে তারপরে সিতে। এখানে একটা মজার ব্যাপার যেটা দেখতে হবে, আমাদের এখানে আদি বিন্দুটা কোনটা?
দেখো তো এ ডি সি পথে যখন যায়, আদি বিন্দু কোনটা? এ, ইনিশিয়াল পয়েন্ট এ থেকে গেছে। শেষ বিন্দু কোনটা? সি। ভালো কথা, আদি বিন্দু আই, শেষ বিন্দু এফ, মানে এ বিন্দুটাই আদি বিন্দু, সিটা হচ্ছে শেষ বিন্দু। আবার দেখো তো আগেরটাতে এ বিন্দুটাই আদি বিন্দু, এ থেকে গেছে, গেছে কোথায়? সিতে, সিটাই শেষ বিন্দু। বেশ মজা না? খেয়াল করে দেখেছো? এ বি সি পথে আসলেও এ থেকে কোথায় আসছে? সিতে। আদি বিন্দু ছিল এ, গেছে সিতে। এ ডি সি পথে আসলেও আদি বিন্দু ছিল এ, আসছে সিতে। তুমি কি বুঝতেছো? এ বি সি পথে যাক আর এ ডি সি পথে যাক, মানে মধ্যবর্তী স্পটলাইট এ থেকে বি হয়ে সিতে যাক অথবা এ থেকে ডি হয়ে সিতে যাক, গেছে কিন্তু এ থেকে সিতে। আমি একটা কথা বলেছিলাম, আদি বিন্দু শেষ বিন্দু ফিক্স থাকলে এই পথে ঘুরে আসুক আর এই পথে ঘুরে আসুক, গেছে তো এ থেকে সিতে। তার মানে এখানে কিন্তু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন একই থাকবে। বলেছি ইনিশিয়াল এবং ফাইনাল বিন্দু ফিক্সড হলে কোন পথে আসছে ডাজন্ট ম্যাটার, অভ্যন্তরীণ আনচেঞ্জ থাকবে, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন। তাহলে আমরা দেখেছি আগের প্রক্রিয়াতে কিন্তু আমরা অঙ্ক করেছি, আগের প্রক্রিয়াতে আমরা দেখেছি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কিন্তু মনে করো 20, সেটা কোথায়? এ থেকে যদি সিতে যায় বি হয়ে। আবার এই প্রক্রিয়াতে কিন্তু বলেছে এ থেকে সিতেই গেছে ডি হয়ে, বাট কোন পথে গেছে ডাজন্ট ম্যাটার, মহাকর্ষ ইসের মতো, ওই যে বিভব শক্তির মতো, বাট গেছে তো এখানেও এ থেকে সিতে, এখানেও এ থেকে সিতে, মানে আদি বিন্দু শেষ বিন্দু ফিক্সড। তার মানে এইখানটাতেও অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কত হবে? দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু আদি বিন্দু শেষ বিন্দু ফিক্সড 20, আগের ক্ষেত্রেও যেহেতু এ থেকে সিতে গেছিল। তাহলে এবার দেখো, ওকে, ডিকিউ ইকুয়ালস ডিইউ প্লাস ডিডব্লিউ। এবার কোন পথের জন্য অ্যাপ্লাই করছি আমরা? এডিসি পথে। বাট এটা বুঝতে পেরেছি এইবার এটাও 20 হবে আগেরটা, যেহেতু এ থেকে সিতেই গেছে। আমাদের চেয়েছে ডিকিউ, এই ক্ষেত্রে ডিকিউ কত? তো ডিকিউ বের করতে হবে। তাহলে এটা বের করতে হলে আমাদের লাগবে কাকে? ডিডব্লিউ। ডিডব্লিউ কে দুটা পোর্শনে কিন্তু ভাগ করে ফেলা যাবে। কেন? দেখো এডিসি পথে বলেছে, এডিসি মানে এ থেকে ডিতে যেতে একটা কাজ, ডি থেকে সিতে যেতে একটা কাজ। তো এটাকে ভাগ করলে এভাবে লেখা যায়, ওয়ার্ক ডান এ থেকে ডিতে যাবে প্লাস ওয়ার্ক ডান ডি থেকে সিতে যাবে, এই দুইটা কাজের যোগফলটাই টোটাল কাজটা এডিসি পথে। তাহলে দেখো তো এ থেকে যখন দিতে যাবে, বুঝতেই পাচ্ছি, হ্যাঁ আয়তন বেড়েছে। তাহলে এখানে কাজটা কতটুক হবে? এই যে এখানে যতটা ক্ষেত্রফলকে আবদ্ধ করেছে, আয়তন কিন্তু বেড়েছে। এই যে ক্ষেত্রফল এ থেকে ডিতে গেছে, এই ক্ষেত্রফলটাই নিচের, এটা বোঝাই যাচ্ছে। কিভাবে বুঝতে পারছে? একটু চড়া কালার দিয়ে এখানে লিখতে হবে। এই চড়া কালারটা কি হতে পারে? রেড হতে পারে। তো এইটুকু, এই যে এইটুকু, এইটুকু আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে বিন্দুটা তো গেছে ঢেকে। তো আমি একটু ক্লিয়ার করে লিখি। এই বিন্দুটা ছিল হচ্ছে আমি দিয়েছিলাম 2,5, হ্যাঁ এই বিন্দুটা। তো এইখানটাতে খেয়াল করে দেখো, এইটুকু আমাদের তো বিচ্ছিরি একটা অবস্থা এখানে। তো এই যে উচ্চতাটা, এটা এটা কত হবে? ইটস কোয়াইট কমন সেন্স। বুঝতে পারছি এটার যে ওয়াইটা, এটার ওয়াইটা কত? 5। বুঝতে পারছো এই রেখাটার ওয়াই 5, কত? এটারও কত? 5, সমান্তরাল যেতে এক্স এর। তাহলে এখানে কত আছে? 5। আবার দেখো এইটা হচ্ছে 2 আর এইটা হচ্ছে 10, 2 আর 10 মানে এইটা কত হবে? এইটা দৈর্ঘ্য 8। এটা তো উপর থেকেও বোঝা যাচ্ছে, আয়তক্ষেত্র হলে এটা 8 হলে এটা 8। তাহলে বলো তো এই যে নিচের ক্ষেত্রফল এ থেকে যে ডিতে গেছে, আয়তন কি বাড়ছে না কমছে? আয়তন কিন্তু বেড়েছে। কিভাবে বেড়েছে? দেখো এ থেকে ডিতে গেলে ডানে যায়, এই যে দেখো এ থেকে ডি, স্পটলাইট খেয়াল করো, এ থেকে ডি ডানে গেছে, আয়তন বাড়ছে। তাহলে এই আয়তন বাড়লে এইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কোনটা? এইটা অনেকক্ষণ ঘুরাবো, এ থেকে ডিতে আসছে। তাহলে এ থেকে ডিতে আসলে এটা এক্স এর সাথে কতটা ক্ষেত্রফল আবদ্ধ করছে? এইটা। তো এই দৈর্ঘ্যটা হচ্ছে 8 আর উচ্চতা হচ্ছে 5, দেখতে পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রটা কত হবে? এ থেকে যদি এই পথে যায়, সেক্ষেত্রে এডি পথে কাজটা হবে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 5 × 8 দৈর্ঘ্য প্রস্থের গুণফল। আবার দেখো এবার আসছে কোথায়? ডি থেকে সিতে। এটা খুব সোজা, এটা সবাই বুঝতেছে। স্পটলাইট দেখো, ডি থেকে সিতে, ডি থেকে সিতে যখন যায়, ডি থেকে সিতে, ডি থেকে সিতে কিন্তু এই পয়েন্ট বরাবরই উঠছে। দিকে সিতে উঠলে দেখছো ডানে বামে সরে না, মানে আয়তনের চেঞ্জ নাই, সমায়তন প্রক্রিয়া। এক্ষেত্রে কিন্তু কাজ কত? ডাব্লিউ, যেটা আমরা আগে একবার দেখেছি। তাহলে এখানে টোটাল কাজ এখান থেকে 40, এখান থেকে 0। তাহলে এখান থেকে টোটাল কাজ কত আসে? 5 × 8 40। তো হয়ে গেল। এইখানে কত বসে যাবে? আমরা পেয়েছি এখানে বসে যাবে 40। তার মানে এইখানে যদি 40 হয়, তাহলে এই ক্ষেত্রে 80 জুল। মানে বলতে পারবো এডি এ থেকে ডি হয়ে যদি সিতে যায়, সেক্ষেত্রে আসলে কতটুকু তাপ শক্তির পরিবর্তন? সেটা হচ্ছে এই 60 জুল। মানে হচ্ছে সিস্টেমে এই ক্ষেত্রে 60 জুল তাপ দিতে হবে, যেহেতু প্লাস। গেল 2, এবার থাকলো 3। 3-এ কি বলেছে? 3-এ একদম ছোট্ট একটা অঙ্ক। 3-এ বলেছে সি এ পথে কৃত কাজ 10 জুল হলে তাপ শক্তির পরিবর্তন। ওই সূত্রই একটাই। এবার কোন পথে? সি এ পথে। ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এইটা, এই অঙ্কটা অনেকটা স্ট্যান্ডার্ড থাকে, আমি সবগুলো কনসেপ্ট এটার ভিতরে দিয়ে দিয়েছি। তাহলে এবার সি এ পথে, মানে খেয়াল করে স্পটলাইট দেখো,
এইটা সি, এইটা এ, মানে সি থেকে এ এইভাবে আসবে, দেখতেছো পথটা কেমন? সি থেকে এই যে সি থেকে ডিরেক্ট এতে আসবে, কোনো ভায়া নাই, এই যে ইন্ডিকেটর তাই বলতেছে। তাহলে দেখো তো এইভাবে যদি সি থেকে এতে আসে, সবাই দেখো ইন্ডিকেটরটা সি থেকে যদি ইতে আসে তাহলে কি এই দিকে যাচ্ছে না বাম দিকে? তাহলে কি সবাই বুঝতে পারো আয়তন কমতেছে। সি বিন্দু ছিল এইখানে, এই পয়েন্টটা ছিল তার ভলিউম, এই পথে আগায় আসছে। এটাকে একটা অন্য কালার দিয়ে দিয়ে দিই, কালারে কালারে হারিয়ে গিয়েছে আমাদের চিত্রটি। এটাকে কি কালার দেওয়া যেতে পারে আসলে? এটাকে কি দিব, ইয়েলো দেই। ইয়েলো আছে অবশ্য। এই সি থেকে আমরা কি এতে আসছি, এইভাবে দেখো ইন্ডিকেটরটা এরকম ছিল, এই যে কিন্তু ইন্ডিকেটর এরকম দেওয়া ছিল। তাহলে সি থেকে যদি এতে আসে তাহলে দেখতেই তো পাচ্ছ, সি থেকে এতে আসলে ইয়েলো দিয়ে আমরা দেখাচ্ছিলাম, সি বিন্দু থেকে এই পথে এসে এইখানে এতে আসছে। স্পটলাইটটাও দেখি, এই যে সি এই পথে আসছে, তাহলে দেখছো আয়তনটা কিন্তু কমে গেছে। খুব সিম্পল, আয়তনটি কমেছে। এবং এখানে যে কৃত কাজটা বুঝতেই পারছো, আয়তন যেহেতু কমেছে, এই ভি থেকে ভি2 থেকে ভি1 এ আসছে, আয়তন কমলে কাজটা কি হয়? মাইনাস। সি থেকে এতে আসছে, স্পষ্টতই আয়তন চেপে গেছে, বাম সাইডে চলে গেছে, ডান থেকে বামে গেছে। তাহলে কৃত কাজটা কি হবে? আমাদের জানি আয়তন কমলে কৃত কাজ মাইনাস। এখানে বলেছে কৃত কাজ 10 জুল, প্লাস না মাইনাস তো বলে দিবে না, ইন্ডিকেটর দেখে না আমরা বুঝবো। আচ্ছা ইন্ডিকেটর তো দেখি ডান থেকে বামে গেছে, মানে কৃত কাজ 10, তবে এটা কি হবে? এটা হবে মাইনাস। তাহলে বুঝতে পারছি এই ক্ষেত্রে আমাদের এই কৃত কাজ যে 10, এটা দিব -10 জুল, কিন্তু সি থেকে এতে গেলে আয়তন কমে। ভালো কথা, এটা কিন্তু ইম্পর্টেন্ট নোট ছিল, অনেকে 10 দেখে 10 বসা দিয়ে চলে আসবা। এবার আরো কি বলেছে, সি এ পথে কৃতকাজ 10 হলে তাপ শক্তির পরিবর্তন, মানে আমাদের লাগবে তো ডিকিউ সি এ পথে। এখন আবার খেয়াল করে দেখো তো, সি থেকে এখানে না এতে আসছে, এইখানে খেয়াল করো প্রথম অঙ্কে এ থেকে গেছিল সিতে, দ্বিতীয় অঙ্কে আবার এ থেকে গেছিল সিতে, যে পথেই যাক গেছিল এ থেকে সিতে, এবার আসছে আবার সি থেকে এতে, মানে আদি বিন্দু শেষ বিন্দু ঠিক উল্টায় গেছে, জাস্ট আগেরটাই আদি শেষ আছে, বাট এবার প্রত্যেকবার এ থেকে সিতে গেছে, একবার বি হয়ে একবার ডি হয়ে, এবার সি থেকে এতে আসছে, মানে উল্টা পথে, আদি বিন্দু শেষ উল্টায় গেছে, এবার এটা হয়ে গেছে আদি বিন্দু, এটা হয়ে গেছে শেষ বিন্দু। তাহলে কি বলেছিলাম যে আদি শেষ যদি ফিক্স থাকে তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা একই থাকে। বাট দেখো এখানে এ থেকে বি তে গেছে, সি তে যখন বি হয়ে গেছে তখন অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন প্রথম অঙ্কে পাইছে 20, যখন আবারও এ থেকে সি তে গেছে ডি হয়ে, তখন আমরা দেখেছি এ থেকে সি তেই তো গেছে, তাহলে আদি বিন্দু শেষ বিন্দু ফিক্সডই আছে, তাহলে সেখানেও আমরা ইউজ করেছি 20। বাট এবার আদি বিন্দু শেষ বিন্দু ওই জোড়াই আছে, বাট উল্টো দিকে, এবার সি থেকে এতে আসছে, মানে এবারও থাকবে 20, বাট সি থেকে এতে আসাতে ওই 20টা উল্টো দিকে হয়ে যাবে। দেখো এ থেকে সি তে গেলে যে কোনো পথে আসে হচ্ছে 20, তাহলে সি থেকে এতে আসলে যে কোনো পথে -20। তাহলে সবাই নিশ্চয়ই বুঝতে পারছি এই যে ভ্যালুটা হবে, যেহেতু এবারও আদি বিন্দু শেষ বিন্দু একই আছে বাট ঘুরে গিয়েছে, দ্যাট মিনস যে 20 ছিল সেটা -20। তাহলে বলতো সিকিউ পথে সরবরাহিত তাপশক্তি কত হবে? -20 আর হচ্ছে আমাদের -10, তাইলে আমরা পেয়ে যাচ্ছি -30, -30 জুল। মানে সিকিউ পথে আসলে তাপশক্তি সরবরাহ করতে হবে, মানে সি এ পথে সিস্টেম সরবরাহ করতে হবে না, তাপ বেড়ে আসবে, সিস্টেম থেকে 30 জুল তাপ বেড়ে আসছে। চমৎকার একটি অঙ্ক, ওই স্লাইডে সব আছে, যদি এতটা সময় তুমি মনোযোগ দিয়ে শুনে থাকো, ক্লিয়ার করে আরেকবার দেখে নিলে, দুই একবার ভিডিওটি দেখে নিলে ক্লিয়ার হয়ে যাবে। স্পেশাল একটি অঙ্ক, এই দেখো নানা রকম রং চং করে স্পেশাল লিখেছি, কজ এটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট এবং তোমার এইচএসসি পরীক্ষা, তোমার কলেজের পরীক্ষা, যে কোনো পরীক্ষা আসতে পারে। খুব সুন্দর একটি কনসেপচুয়াল অঙ্ক, ঠিক আছে? সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। ইম্পর্টেন্ট নোট ওয়াজ এই যে ইন্টারনাল জিনিসটা। থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা নিশ্চয়ই পরের ভিডিওগুলোতে আরো কিছু মজার মজার কনসেপচুয়াল জিনিস নিয়ে আসছি। থ্যাংক ইউ।